5 আগস্টের পর যাদের ঘর থেকে বেরোতেই নানান হিসাব নিকাশ করে বের হতে হতো, তারা ককটেল ফাটাচ্ছে, তারা সারা দেশের মানুষেরকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের নাওয়া খাওয়া ভুলে গিয়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। এটাই তো এক প্রকার সফলতা আওয়ামী লীগের। প্রিয় দর্শক, প্রেসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারুক শিমুল। ঢাকা এক্সপ্রেসের নিয়মিত আয়োজনে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আগুন সন্ত্রাস। আমাদের সাথে রয়েছেন ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটল। অটল ভাই, কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে দেশ কেমন যেন অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে আগুন সন্ত্রাস। সারা শহরেই বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে, প্রায় 17টি ককটেল বিস্ফোরণ হয়েছে গত কয়েকদিনে আর কি। তো বিষয়টাকে আসলে আমরা কিভাবে দেখতে পারি? এটা কি কোনো রাজনৈতিক দল করছে নাকি আওয়ামী লীগ করছে, বা আওয়ামী লীগই যে করছে এটা কি আপনি মনে করছেন, বা এর কোনো প্রমাণ কি আমরা এর মধ্যে পেয়ে গেছি? এখন অরাজকতা তৈরি হলে কোন রাজনৈতিক দলের লাভ, এই কোশ্চেনের উত্তর জানলেই বুঝবো যে কারা করছে। এখন অরাজকতা তৈরি করে তো এনসিপির কোনো লাভ নেই এই মুহূর্তে, বিএনপিরও লাভ নেই, জামাতেরও লাভ নেই, কারোরই লাভ নেই। অরাজকতা দেশে এখন তৈরি হলে একমাত্র যে দলটি লাভবান হবে সেটা আওয়ামী লীগ। সো আমরা ধরে নিতে পারি যে এই অরাজকতাটা আওয়ামী লীগ তৈরি করছে, এটা 1 নম্বরে ধরে নিতে পারি। আর 2 হচ্ছে যে আওয়ামী লীগ তো ঘোষণা দিয়েই প্রকাশ্যে যে আমরা লকডাউন দিলাম, আমরা অচল করে দিব ঢাকাকে, এটা করব সেটা করব, তো আওয়ামী লীগ ঘোষণা দিয়েই এটা করতেছে। তবে ভাই, এইখানে একটা ইস্যু আছে, অনেক পুরনো ভিডিও জুড়ে দেওয়া হচ্ছে গুজব হিসেবে যে আওয়ামী লীগ মাঠে রয়েছে, তারা ব্যাপক আন্দোলন করছে। অনেক পুরনো ভিডিও কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়েছে। তার মানে কি আওয়ামী লীগ আসলে কি বোঝাতে চাচ্ছে, যে মানে তারা মাঠে ব্যাপক আকারে আছে, নাকি এটা তাদের ফাঁকা বলি? আসলে না, মাঠে তো আওয়ামী লীগের উপস্থিতি তো দেশে আছে, অন্তত দেশে প্রচুর আওয়ামী লীগের সমর্থক কিংবা কর্মী আছে। এখন মাঠে আমাদের উপস্থিতি আছে, পুরনো ভিডিও যেটার কথা বলতেছেন আপনি, এগুলো যদি এস্টাবলিশ করা যায় যে আমরা 2-1 দিনের মধ্যে করছি, তাহলে যে কর্মীটা ভয়ে রাস্তায় নামতেছে না, সেও রাস্তায় নেমে আসবে, আরে এগুলো তো আমাদের কর্মীরা, আমাদের ভাইয়েরা করতেছে, তাহলে আমরাও করি গিয়া। সো আওয়ামী লীগ এটার উদ্বুদ্ধ করার জন্য নিজেদের কর্মীদের এটা করতে পারে, পুরনো ভিডিও এনে। আর এখন তো এই যুগে এসে, এই অডিও ভিজুয়ালের যুগে এসে, মানে এগুলো খুব মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ। আর আমাদের মতো দেশে, যেখানে মানুষ কোনো কিছুর বাছ বিচার না করেই লাভ দিয়ে পড়ে যায়, সে দেশে এগুলো আরও সহজ। সো কর্মীদের চাঙ্গা করার জন্য আওয়ামী লীগ এটা করতে পারে, নিজেরাই করতে পারে, যে পুরনো ভিডিও এনে দেখাচ্ছে যারা এখনও ইনঅ্যাক্টিভ। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে যে আমরা কি অ্যারেস্ট হইতে যাব, মায়ের খাইতে যাব, রাস্তায় নামবো কি না। যারা এখনও ইনঅ্যাক্টিভ, তাদেরকে অ্যাক্টিভ করার জন্য এটা কৌশল হিসেবে করতে পারে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগই হয়, তাহলে আমাকে 2 বছর আগে ফিরে যেতে হয়। শেখ হাসিনা একটা জনসভায় বলেছিলেন যে কেউ বাসে আগুন দিলে তাকে আগুনে ফেলে দিন, মানে যাতে সে বুঝতে পারে আগুনের কি জ্বালা। তো শেখ হাসিনা যদি এই কথা বলে থাকেন, তাহলে এখন আসলে যদি তারাই একই ঘটনা ঘটান, তাহলে আমরা এটাকে কিভাবে মূল্যায়ন করতে পারি? এটা রাজনৈতিক বুলি। এগুলা বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে তো আসলে সততা আশা করাটা কঠিন, তাই না? শেখ হাসিনা উনি অনেক কথাই বলেছেন এর আগে, এত বছর বয়স হলে রাজনীতি করবেন না, এটা করবেন না, ওটা করবেন না। ওনার জীবনে ওনার রাজনৈতিক বক্তব্য স্ববিরোধিতায় ভরপুর। এই যে বক্তব্যটা আজকে ভাইরাল হয়েছে, 2023 সালে উনি ঢাকার বাইরে কোনো এক জনসভায় বা কোনো এক মিটিংয়ে এই কথা বলেছিলেন, নরসিংদীতে বলেছিলেন যে আগুনের কি জ্বালা, আগুনে ফেলে দিলে বুঝবে। এখন এইটা উনি তখন ক্ষমতায় ছিলেন, উনি চান না যে কেউ জ্বালায় পোড়া করুক, আন্দোলন করুক, আগুন দিকে। উনি কিন্তু বলেছিলেন যে আসলে মানে এই জ্বালাও পোড়াও করে সরকার হটানো যায় না। তাহলে উনি কি এখন সরকার হটাতে পারবেন এভাবে? না, উনি সরকার হটাতে চাচ্ছেনও না, উনি জ্বালাও পোড়াও করে সরকার হটাতে চাচ্ছেন না। আওয়ামী লীগের এইবারের জ্বালাও পোড়াও বা আগুন সন্ত্রাসের মূল উদ্দেশ্যই হচ্ছে জানান দেয়া যে আমরা আছি, আমরা কতদিনের এটা আলোচনা করেছি। আর তারপরে হচ্ছে কি, বাংলাদেশের রাজনৈতিক কালচারে দলীয় নেতাকে, সর্বোচ্চ নেতাকে আসলে দেবতার মতো মানা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন শেখ হাসিনাকে দেবতার মতো মানা হয়। একনায়কতন্ত্র কেন তৈরি হয়েছিল? ফ্যাসিস্ট যে আমরা বলি, ফ্যাসিজম কেন তৈরি হয়েছিল? দলের একজন নেতাকেই মানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, সর্বে বানানো হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক কালচারে আবার উল্টো দিকে বিএনপিও কিন্তু একই অবস্থা। এতদিন বেগম খালেদা জিয়াকেও সেটা মানা হয়েছে, সামনে আমরা দেখতে পাবো যে তারেক রহমানকে দেবতা মানা হচ্ছে, আর দলের আর কারো কোনো কথা, কারো নির্দেশের কোনো দাম নেই। বাংলাদেশের রাজনৈতিক কালচারই এরকম আসলে, যে দলের নেতাকে দেবতা মানা হয়। তো এখন এই 13ই নভেম্বর ওনার মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা হবে। এটাকে আওয়ামী লীগ একটা চ্যালেঞ্জ হিসেবে নিছে, হ্যাঁ, যে তাদের দেবতা
বা তাদের দেবী যেটাই বলি, দলীয় সর্বোচ্চ নেতা যিনি শেখ হাসিনা, তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপই নিক না কেন সরকার বা রাষ্ট্র, আদালত, সেটাকে তারা চ্যালেঞ্জ জানাতে চায়। এইটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং এটা তাদের অস্তিত্বেরও প্রশ্ন। তবে আমার প্রশ্ন হচ্ছে যে এই চ্যালেঞ্জ জানানোটা আদতে তাদের কতটুকু মানে তারা কতটুকু লাভবান হবে? এক অর্থে এটা নেগেটিভ ইফেক্ট ছড়াচ্ছে যে আওয়ামী লীগ যদি থাকতে তারা যেমন করেছে এখনও তেমনই করছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, তো ভবিষ্যতে তাদের আসলে রেপুটেশন তো ভালো হচ্ছে বলে আমার মনে হয় না। না, রেপুটেশন তো ভালো হওয়ার কথা না, এগুলো তো তুলনামূলক। আমরা যদি গত 15-16 বছরের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা দেখি, তাহলে এরকম জ্বালাও পোড়াও বা বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ পায়ও নাই বিরোধী দলগুলো, বিএনপি বা জামাত খুব একটা সুযোগ পায়ও নাই, করেও নাই, খুব একটা বিশৃঙ্খলা তৈরি করেও নাই। মূলত আমরা বিএনপির কাছ থেকে, বিএনপি তো সবচেয়ে বড় বিরোধী দল ছিল, বিএনপির কাছ থেকে তুলনামূলক এই শতাব্দীর 21 শতাব্দীর যে একটু সভ্য রাজনৈতিক কালচার কিছুটা হলেও দেখেছি। কিন্তু আওয়ামী লীগ তো বরাবরই আমি বলে আসছি যে আওয়ামী লীগ বিরোধী দল মানেই নৃশংসতা। এই যে আমরা দেখলাম যে একটা স্কুলের মধ্যে গতকাল পেট্রোল বোমা ফেলে দিয়ে আসছে আওয়ামী লীগের কর্মী, তো এটা হচ্ছে আতঙ্ক তৈরি করা। এবং আরও আমরা দেখতে পাবো স্কুলে, কলেজে, বাচ্চাদের স্কুল ভ্যানেও ওরা পেট্রোল বোমা মেরে দিতে পারে। এটা আওয়ামী লীগ পারে এগুলো করতে। এতে করে কি সাধারণ মানুষের মনে তাদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে? সাধারণ মানুষের মনে কি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এটাতে কি আসলেও কিছু শেখ হাসিনার কিছু যায় আসে? না, বিগত দিনে আসেনি, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তো একটু। না, আমার মনে হয় না যে এটা শুধরাইছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা, কেউই শুধরায়নি এখান থেকে। তাদেরকে যে খুব মানে দেশ ছেড়ে পালাতে হলো, এত বড় লজ্জার বিষয় যে দেশে এত কর্তৃত্বময় ক্ষমতা নিয়ে 15-16 বছর দাপটের সঙ্গে শেখ হাসিনা বা তার দলবল চলেছেন, তাদের যে একেবারে পালাতে হলো, মানে রাতের অন্ধকারে কাউকে বোরকা পরে পালাতে হলো, হ্যাঁ, কাউকে মসজিদে এরকম পালাতে হলো, এটা হচ্ছে লজ্জার ব্যাপার। এখান থেকে শিখবে, কিংবা নতুন জেনারেশনের যারা রাজনৈতিক কর্মী আছে, আওয়ামী লীগেরই যারা নতুন জেনারেশনের কর্মী আছে, এই ইয়াং জেনারেশন যারা আছে, জেনজি যাদেরকে বলতেছে, জেনজি তো সব আওয়ামী বিরোধী না, আওয়ামীরও তো জেনজি আছে, তো তাদেরকে যে শেখাবে, একটা নতুন সংস্কৃতির মধ্যে আনবে, সেটা তারা আনতে দিচ্ছে না, দিবে না এত সহজে। কারণ আওয়ামী লীগের সঙ্গে এই মানে সভ্য রাজনৈতিক কালচারটা আসলে যায় না। এটা সত্য কথা, শুনতে খারাপ লাগলেও সত্য কথাটা যায় না। তাহলে তো বোঝা যাচ্ছে যে অল্প সময় তাদের কামব্যাক করা বা দীর্ঘ সময় বলি, আপনি যেটা বললেন, সেটা খুবই জটিল প্রক্রিয়া। আসলে কামব্যাকটা জটিল হবে, অবশ্যই জটিল হবে। এ ধরনের রাজনৈতিক অভ্যুত্থানের পর যে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, আওয়ামী লীগ সম্পর্কে সাধারণ মানুষের মনে যে ধারণা তৈরি হয়েছে, এখান থেকে তাদের কামব্যাক করাটা অবশ্যই কঠিন হবে। কিন্তু কামব্যাক করার চেষ্টা তো তারা করবে। তাদেরকে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে, সো তারা চেষ্টা করবে পেট্রোল বোমা ফেলে কার্যক্রম আদায় করে নিতে, কোনো না কোনোভাবে অস্তিত্বে জানান দিতে তারা চাইবেই। আর রাজনীতিতে কি হয়, এই যে কার্যক্রম নিষিদ্ধ, এই আলোচনাটাও কতদিন আমরা করেছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ, আপনাকে ধাক্কাইতে ধাক্কাইতে আমি দেয়ালে পিঠ ঠেকাই দিলাম, তখন আপনার কি করার আছে? পিঠ থেকে তো আপনি মরবেনই, তো আপনি তখন ঘুরে দাঁড়াবেন। জামাতকে যেটা করছে গত 15 বছরে আওয়ামী লীগ যেটা করে রাখছে, দেয়ালে পিঠ ঠেকায় রাখছিল, তো জামাতের বিস্ফোরণটা ঘটছে 5 আগস্টের আন্দোলনে, তাই না? তারা কিন্তু সর্বোচ্চ দিয়ে জামাত কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে অস্তিত্ব রক্ষায়। আওয়ামী লীগকে যদি এরকম করা হয়, দিনের পর দিন যদি আবার এরকম করা হয়, তাদেরও তো সমর্থক আছে, তাদেরও তো অস্তিত্বের প্রশ্ন আছে, তারাও চেষ্টা করবে যে পিঠটা ঘুরে দাঁড়াতে। না, এখানে প্রশ্ন হচ্ছে ভাইয়া, জামাত তো দেশে ছিল, কিন্তু আওয়ামী লীগের সিনিয়র সমস্ত নেতাকর্মী দেশের বাইরে, শুধু সাধারণ কর্মী সমর্থক যারা তারা দেশে রয়েছেন, তারা আসলে তাদের মানে ভবিষ্যৎটা কি? তারা তো এই নেতাকর্মীদের কথা শুনে রাস্তায় নামছেন, তাদের জীবন ঝুঁকিতে ফেলছেন। এদের ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন? এদের ভবিষ্যৎ তো মানে এরা তো রিস্কের মধ্যে পড়ে গেল, কর্মীরা, তাই না? ওই যেটা বললাম আমি শুরুতে, যে দেবতাকে বাঁচাতে গিয়ে কর্মীদের বলিদান দিতে হচ্ছে আর কি, নিজেদেরকে বলি করতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে এই বিশৃঙ্খলা, এই আগুন সন্ত্রাস, এগুলো করে দেশের সম্পদ নষ্ট হবে, যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে 15 বছর শুনছি আমরা, বিরোধী দলের বিপক্ষে উদ্দেশ্য করে বলছে। এখন আমাদের বলতে হচ্ছে যে আওয়ামী লীগের কর্মীরা দেশের সম্পদ নষ্ট করতেছে, আজকেও বাস পড়াইছে, দেশের সম্পদ নষ্ট করতেছে। 1, 2 হচ্ছে গিয়ে, যেহেতু আওয়ামী প্রশ্নে সরকার এখনও মানে ওই ইসের অবস্থায় খুব স্ট্রিক্ট আছে,
এদেরকে অ্যারেস্ট করা হবে, জেল হাজতে যাবে, নতুন নতুন গল্প আমরা শুনবো যে অমুক বাচ্চা রেখে জেলে রয়েছে, অমুকের সন্তান সম্ভব বা ওয়াইফ রেখে জেলে ঢুকায় নিয়ে যাচ্ছে, এগুলো শুনতে হবে আমাদেরকে, অমানবিক গল্প শুনতে হবে। কিন্তু এটার জন্য আমি মনে করি যে আওয়ামী লীগই দায়ী। কারণ একজন নেতার উনি যে পরিমাণ অপরাধ করেছেন, শেখ হাসিনা বাংলাদেশে যে মানে এক গণহত্যা বলা হচ্ছে, অনেক জায়গার থেকে দাবি করা হচ্ছে গণহত্যা না হলেও তো অনেক মাস কিলিংয়ের মতোই ব্যাপারটা। এত বড় অপরাধ, এই অপরাধের বিচার হতে দেওয়াটাই উচিত। সেই বিচারই হতে দিচ্ছে না এরা বিচারই হতে দিবে না। বিচারের রায় ঘোষণার তারিখ ঘোষণা করবে 13 নভেম্বর। এই দিন উপলক্ষে এরা এই জ্বালাও পোড়াও, ভাঙচুর এবং আগুন সন্ত্রাস শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে নতুন প্রজন্ম যারা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলো, নতুন প্রজন্ম কি সেই টিপিক্যাল রাজনীতিটাকে আবারও মানে ছাড় দিবে বা ওইভাবেই চাইবে, নাকি তারা নতুন কিছু চাইবে বলে আপনি মনে করেন? নতুন প্রজন্ম অবশ্যই নতুন কিছু চাইবে। নতুন প্রজন্ম সহজে ছেড়ে দিবে না আওয়ামী লীগকে, দিস ইজ ট্রু। আওয়ামী লীগ যদি মনে করে যে সেই আগের মতো সেই 96 2001-এর পরে যেটা করছে তারা বিরোধী দল থাকাকালীন সেরকম কিছু করতে পারবে, তাহলে আওয়ামী লীগ ভুল করবে। এই প্রজন্ম যারা রাজনীতি বিমুখ হয়ে গেছিল গত 15 বছরে, তারা হুট করে 5 আগস্টের এই ঘটনার মধ্য দিয়ে রাজনীতিতে আবার ইন্টারেস্ট ফিল করছে, তারা ব্যাক করছে এবং তাদের কিন্তু শক্ত মতামত জানাচ্ছে। এবং শুধু শক্ত মতামত জানাচ্ছে না, তারা মানে শারীরিকভাবেও অংশগ্রহণ করতেছে এসব কর্মসূচিতে। তো যে কারণে আওয়ামী লীগের জন্য এটা ডিফিকাল্ট হবে। আগের ধারার রাজনীতি যদি তারা প্রচলন করতে চায়, এই পেট্রোল বোমা, এই জ্বালাও পোড়াও, এই অমুককে এ করা তমুককে এ করা, এগুলো যদি করতে চায় ডিফিকাল্ট হবে। মানুষকে বা এই প্রজন্মের মন জয় করতে হলে তাদেরকে অবশ্যই সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। সেটাই, মানে নতুন প্রজন্ম আসলে চিন্তা ভাবনার রাজনীতি করতে চায়। তারা আসলে আমি যতটুকু দেখেছি যে তারা একটু আদর্শের রাজনীতি করতে চায়। তো একটা দলের যদি আদর্শগত এতটা পার্থক্য থাকে, বিশেষ করে আওয়ামী লীগ যেটা করছে, তাদের তাহলে নতুন প্রজন্মের কাছে তারা কখনোই সমর্থন পাবে বলে আমরা মনে করি না আর কি। আরেকটি প্রশ্ন এখন সামনে এসে যাচ্ছে, সেটা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট, এটা নিয়ে বর্তমানে রাজনৈতিক অঙ্গন সবচেয়ে বেশি উত্তপ্ত। তো এমন পরিস্থিতিতে কিছুটা কি সন্দেহ থেকে যায় যে রাজনৈতিক দলগুলোও কিছুটা এই অরাজকতার সাথে জড়িত, যে নির্বাচন যেন পিছিয়ে যায় বা নির্বাচন বানচাল হতে পারে, এরকম সম্ভাবনা আপনি দেখছেন কিনা? সেটা তো আছে, বিভিন্ন মহল থেকে তো এ ধরনের অনেক কথা উঠতেছে যে রাজনীতি নির্বাচন না হলে তো জামাতের তো সমস্যা নেই। কারণ জামাত তো এক প্রকার ক্ষমতায় এখন। জামাতের বিভিন্ন কর্মীরা প্রশাসনের নানান জায়গায় মোটামুটি ছড়ি ঘোরাচ্ছে। এটা মানে স্পষ্টভাবেই অনেক মহল থেকে এই কথাগুলো উঠে আসে। বিএনপি তো বলতেছেই, পাশাপাশি আমরাও বুঝতেছি। সো দেশের বর্তমান সরকারের অনেকাংশই জামায়াত নিয়ন্ত্রণ করতেছে, তাই না? কোথায় ডিসি হবে, কোথায় ইউএনও হবে, অন্যান্য দলেরও তো রয়েছে কিছুটা, এটাও তো আমরা জানি। অন্য দলের আছে, কিন্তু আমি বলতেছি, এটা শেষ করতেছি যে কেন জামাত চাইতে পারে। তো নির্বাচনটা হয়ে গেলে আমরা ধরে নিই আর কি যে বৃহত্তম দল হিসেবে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তখন তো একচ্ছত্র ক্ষমতা তাদের হাতে চলে যাবে, জামাতের হাতে থেকে তো ফসকে যাবে এই ক্ষমতাটা। এখন তো একটা অংশ হলেও তাদের ক্ষমতায় আছে, তার হাতে আছে। তো যত মানে গড়ানো যায়, বিলম্ব করা যায় তাদের জন্য তো ভালো, সেটা নির্বাচন যদি পেছানো যায় তাদের জন্য তো খারাপ না, তারা ক্ষমতা উপভোগ করতেছে, তো এখন সমস্যা না। সো এখান থেকে জামাত চাইতে পারে, আমি নিশ্চিত না, চাইতে পারে যে নির্বাচন দেরি করে হোক, আমাদের তো সমস্যা নেই, কারণ নির্বাচন হয়ে গেলেই তো আমাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। আর এনসিপির কিছু ইস্যু আছে, এই ইস্যুসগুলো ওরা চাচ্ছে, ওদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো জুলাই সনদ তার মধ্যে অন্যতম, সেগুলো ওরা চাচ্ছে আদায় করে নিতে। তারপরেও তারা জামাতের মতো একটু স্ট্রিক্ট নেই গণভোট নিয়ে। আমি লাস্ট কয়েকদিনের যে দেখলাম আর কি, হিসাব নিকাশ দেখলাম। তো এই পরিস্থিতিতে নির্বাচনটা হওয়া না হওয়াটা এখনও আমরা নিশ্চিত না যে নির্বাচন হয়েই যাবে, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হয়েই যাবে। কারণ রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যমত্যে পৌঁছাইতেই হবে এই নির্বাচন হওয়ার জন্য। যেখানে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী প্রতিপক্ষ আছে যে মাঠে, সেই মাঠে যদি বাকি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারে, তাহলে নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাবে। অটল ভাই, আগুন সন্ত্রাস যেটা বলছিলাম আমরা, আগুন সন্ত্রাস এবং ককটেল বিস্ফোরণ, এই ঘটনায় এ পর্যন্ত 17টা মামলা হয়েছে ডিএমপিতে, যতটুকু জানতে পেরেছি। তো পুলিশ বলছে যে তারা যথেষ্ট কঠোর ব্যাপারে, এবং 13 নভেম্বর মানে আগামীকালের ইস্যুটা নিয়ে পুরো প্রশাসন যথেষ্ট সোচ্চার রয়েছে এবং তারা যথেষ্ট প্রস্তুতিও গ্রহণ করেছে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কোনো সুবিধা করতে পারে আগামীকাল, বা ট্রাইব্যুনাল যে রায়টা মানে রায়ের দিনটা ঘোষণা করবে, সব কিছু খুব স্বাভাবিকভাবে হতে পারে? আমি দুই ভাগে উত্তর দিচ্ছি এই প্রশ্নের। আওয়ামী লীগের সুবিধা প্রশ্নে,
প্রথম কথা কি যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কোনো বাংলাদেশের রাজনৈতিক কালচারই এরকম যে যেটা শুরুতে বলছিলাম যে সরকার দলীয় প্রধানকে দেবতা মানা হয়। আজকে যদি শেখ হাসিনার জায়গায় খালেদা জিয়াও থাকতেন, হয়তো বিএনপি কর্মীরা একই আচরণই করতেন হয়তোবা। তো আমার কাছে মনে হয় কি যে এই অবস্থায় রাজনৈতিক দলকে সুযোগ দেওয়া উচিত, ককটেল না মারার সুযোগ দেওয়া উচিত। ককটেল তারা তো মারবেই, বললাম না, এটাই আমাদের সংস্কৃতি, ককটেল মারাটাই আমাদের সংস্কৃতি, পেট্রোল বোমা মারাটাই আমাদের সংস্কৃতি। তো হুট করে এটা গায়েব হয়ে যাবে না। তাদেরকে সুযোগ দেওয়া উচিত যে ককটেল না মেরে অন্য কিছু তাদেরকে দিয়ে করানো যায় কিনা। তাদের যে কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে, এই নিষিদ্ধ করে রাখার যৌক্তিকতা আমি আগের আলোচনায় বলছি আমি পাচ্ছি না, এই যৌক্তিকতা কিছু দেখছি না। তাদেরকে রাজনীতি তারা করবে না কেন? তাদেরকে সিস্টেমের মধ্যে এসে রাজনীতি করতে দিতে হবে। যতদিন না করতে দিবে ততদিন এই ককটেল এবং এই পেট্রোল বোমা ওরা ফাটাবেই, এটা নিশ্চিত। এখানে 18 কোটি দেশের মানুষ, ঢাকা নিয়েই তো বেশি ব্যস্ত সবাই দেশের অন্য জায়গার চেয়ে। আমি যদি শুধু ঢাকার কথাও চিন্তা করি, 2-2.5 কোটি মানুষ ঢাকায় বাস করে। কয়টা আইন শৃঙ্খলা বাহিনী আছে আপনার ঢাকাতে? কয়টা স্পট আপনি দেখবেন? প্রতিটা ইঞ্চিতে মানুষের বসবাস এই শহরে, তাই না? এরকম একটা ঘনবসতিপূর্ণ শহরে আপনি কয়জন অপরাধীকে শনাক্ত করবেন? তটস্থ থাকবেন কতক্ষণ? তটস্থ থাকবেন? এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোত্থেকে আসবে না তো, পারবে না তো। এটা গেল এক। আর হচ্ছে আওয়ামী লীগের সুবিধা প্রশ্নে আরেকটা পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগের তো সুবিধা হয়েই যাচ্ছে। 5 আগস্টের পর যাদের ঘর থেকে বেরোতেই নানান হিসাব নিকাশ করে বের হতে হতো, তারা ককটেল ফাটাচ্ছে, তারা সারা দেশের মানুষেরকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের নাওয়া খাওয়া ভুলে গিয়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। এটাই তো এক প্রকার সফলতা আওয়ামী লীগের, যে তারা এই পরিস্থিতি তৈরি করতে পারছে। এত তাড়াতাড়ি তো এই পরিস্থিতি তৈরি করার কথা ছিল না। তাদের তো নিজেদের এখন ঘরের মধ্যে লুকায় থাকার কথা, অথচ তারা সাধারণ মানুষ। আজকেও ফেসবুকে দেখলাম অনেকে পোস্ট দিচ্ছেন যে এই 2 দিন ঘর থেকে বেরোবো না। একজন ব্যবসায়ী পোস্ট দিচ্ছেন যে আমার কর্মীদের ছুটি দিয়ে দিছে আগামীকাল। তারা যে এরকম একটা অরাজক পরিস্থিতি, আতঙ্ক তৈরি করতে পারছে দেশে, এইটাই তো তারা চাচ্ছিল বেসিকলি। আওয়ামী লীগ তো চাচ্ছেই আতঙ্ক তৈরি করতে। তার মানে কি, তারা অলরেডি সুবিধা পেয়ে গেছে, তারা অলরেডি সফল। তারা যে লকডাউন ডাকছে এরপরে কিছু না হলেও সফল, তারা আতঙ্ক তৈরি করতে পারছে। এখানে একটি প্রশ্ন সামনে চলে আসছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বিদেশে থেকে কিভাবে এই বিষয়গুলোকে মেনটেন করতে পারছে আসলে, মানে কিভাবে সম্ভব ওইখান থেকে? মানে ব্যাপক অর্থেরও ব্যাপার আছে, যোগাযোগের ব্যাপার আছে, কর্মীদেরকে সংগঠিত করার ব্যাপার আছে। আপনি আসলে এটা কিভাবে বিশ্লেষণ করবেন? মানে এই সংগঠিত করার বিষয়টা এবং অর্থের যোগান, এই বিষয়গুলো আসলে কিভাবে করছে আওয়ামী লীগ? একদম প্রথমত আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতা কম না, ভালো, এটা বড় দল এবং বরাবরই এটা সংগঠিত দল আওয়ামী লীগ। আর 2 নম্বর হচ্ছে কি, এদের কাছে প্রচুর টাকা আছে, এদের হাতে অবৈধ টাকা। 15 বছর যে আমাদের উপর স্টিম রোলার চালায়, যে টাকাগুলো ওরা মানে বের করছে দুর্নীতি করে, দেশের বাইরে পাচার করছে, সেই টাকার অভাব, ফান্ডের অভাব নেই ওদের। প্রত্যেকের টাকা আছে। ওরা মানে একটা ছোটোখাটো টাইপের নেতার হাতেও আমি দেখছি কোটি কোটি টাকা, আওয়ামী লীগের বা যুবলীগের, ছাত্রলীগের, এদের হাতে টাকা দেখছি আমি। ওদের টাকার অভাব নেই, দুর্নীতি প্রচুর করছে, 15-16 বছরের টানা দুর্নীতি, সেই টাকাগুলোই এখন ঢালতেছে, ঢেলে। এখন বাংলাদেশে তো এটা সহজ হয়, টাকা ঢেলে অপরাধ করানোটা তো সহজ হয়, কিন্তু এটা কিভাবে সম্ভব? এই ওইটা কি টাকা মানে সংগঠিত করে টাকা হাতে তুলে দেওয়ার? আমাদের ঢাকা এক্সপ্রেসে একটা নিউজ গেছে এই গতকাল বা পরশুদিন, আমাদের ভিডিও নিউজ গেছে, সেখানে দেখলাম আমি যে আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এই 13ই নভেম্বরের কর্মসূচিটাকে উনি লিড দিচ্ছেন, উনি নেতৃত্ব দিচ্ছেন, এবং এটা এক্সিকিউট করতেছে ঢাকাতে হচ্ছে যুবদল নেতা সম্রাট, দুঃখিত, যুবলীগ নেতা সম্রাট, তারপরে হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতা লিয়াকত শিকদার, আর হচ্ছে গাজীপুরের যে মেয়র জাহাঙ্গীর। এই তিনজন এক্সিকিউট করতেছে। এখন আমরা নিউজ করছি কিন্তু এটা, তাই না? আমরা নিউজ মাধ্যম হিসেবে আমাদের যথেষ্ট সোর্স আছে এই নিউজ করার, আমরা করছি। আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে এটা, তাদের তো আরো আগে জানার কথা যে কে করতেছে, কি করতেছে। তো যেহেতু আওয়ামী লীগ একটা সাংগঠনিক দল, সুশৃঙ্খল দল, আওয়ামী লীগকে অন্য বিএনপির থেকে বেশি সুশৃঙ্খল সাংগঠনিকভাবে, তারা এটা মানতে হবে। তারা এগুলো ভালো পারে, কেমনে কি করতে হয় না করতে হয়। আর একটা পুরনো দল, এসব ঘাত প্রতিঘাত তারা বহুত দেখে আসছে, এর আগে দেখে আসছে যে এইসব পরিস্থিতিতে কিভাবে দল চালাইতে হয়, সংগঠন টিকায় রাখতে হয়, সাংগঠনিক কার্যক্রম কীভাবে চালাইতে হয়, এটা তারা জানে। আর এখন তো অনেকগুলো মাধ্যম আসছে, এই যে ভার্চুয়াল মাধ্যমগুলা, অনেকগুলো আন্ডারগ্রাউন্ড মাধ্যম আছে ভার্চুয়ালের, আমরা জানিও না সেগুলা, সংগঠিত হওয়ার জন্য, তাই না? এগুলো করতেছে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে পয়সা আছে তাদের হাতে। টাকা দিয়ে তো অনেক ইনঅ্যাক্টিভ জিনিসকেও অ্যাক্টিভ করে ফেলানো যায়।
সেটা তারা ঢালতেছে, টাকাটা অবৈধ টাকা তাদের হাতে আছে, সেটা খরচ করতেছে এবং কর্মীদেরকে এই অর্থনৈতিক প্রলুব্ধ করে, রাইট, করে তারা মোটামুটিভাবে কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।